আলাইকুম। আমরা আজকে প্রাণী জগতের নবম পর্ব, সর্বশেষ পর্ব সম্পর্কে আমরা পড়ব। আজকের পর্বটা খুবই উন্নত পর্ব। এই পর্বের আলোচনার জন্য আমাদের বেশ অনেকগুলো ভাগ আছে। অর্থাৎ এই পর্বটার উপপর্ব রয়েছে, উপপর্বের ভেতরে আবার শ্রেণী রয়েছে, তবে তার আগে আবার রয়েছে 7টা অধিশ্রেণী এরকম। তো এই পর্বটার বেশ বড় আলোচনাই হবে আমাদের। বলা যায় যে এটা নিয়ে ওই পর্ব আগে যতগুলো আলোচনা করেছিলাম প্রায় অতগুলোই আলোচনা করা লাগবে। আচ্ছা, তো আজকের পর্বটা হচ্ছে নবম পর্ব, প্রাণী জগতের সব থেকে উন্নত পর্ব। তার নাম হচ্ছে কর্ডাটা। শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে। ল্যাটিন শব্দ কর্ডা এবং হচ্ছে আটা, একসাথে মিলে হয় কর্ডাটা। কর্ডা শব্দের মানে হচ্ছে রজ্জু, অর্থাৎ কর্ড আর কি, কর্ড মানে রজ্জু। এবং আটা শব্দের মানে হচ্ছে টু বিয়ার, মানে বহন করা। আমরা এটা আগেও পড়েছি। 1885 সালে এই পর্বের নামকরণ করেন বিজ্ঞানী বেটসন। এই পর্বের সর্বপ্রথম নামকরণ করেন এবং তিনি তখনকার সময় এই পর্বের যতগুলো প্রজাতি ছিল, এখনকার সময় তো আসলে অনেক বেশি হয়ে গেছে, কারণ আমরা আলটিমেটলি এগুলো স্থির থাকে না, আস্তে আস্তে বংশবৃদ্ধি করে প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে। তো যাই হোক, এটা আসলে আমাদের কোশ্চেনে কখনোই আসবে না যে কোন প্রজাতিতে কতগুলো সংখ্যা আছে, এরকম লাগে না সাধারণত। তবে যদি জানতে চাও তাহলে বুঝে নিতে পারো। সেটা হচ্ছে কিরকম, যে এখানে আমাদের জীবন্ত প্রজাতির সংখ্যা প্রায় 68,626টি। আচ্ছা, এখন কথা হলো যে করডাটা কাদেরকে আমরা করডাটা বলি, বা করডাটা বলতে আমরা কি বুঝি। আচ্ছা, কথাটা আমরা আগেও বলেছিলাম যখন আমাদের হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি যখন পড়িয়েছি, তখন শ্রেণীবিন্যাসের ভিত্তির একটা গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল নটোকর্ড। তো যাদের নটোকর্ড থাকে তাদেরকে আমরা কর্ডাটা বলি, একেবারে সহজ কথা। আর সুন্দর করে বলতে গেলে কি বলতে হবে, যেসব প্রাণীদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর, অর্থাৎ পিঠের যে মধ্যরেখা, সেই মধ্যরেখা বরাবর দণ্ডাকার ও স্থিতি স্থাপক নটোকর্ড থাকে, তাদেরকে আমরা বলি কর্ডাটা। জীবনের কোনো না কোনো পর্যায়ে, এখন সেটা হতে পারে ভ্রূণ অবস্থাতে অথবা মনে করো পরিণত অবস্থাতে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, আস্তে প্রাণী যখন বৃদ্ধিপ্রাপ্ত হয় আস্তে আস্তে সাথে সাথে নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। এদেরকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাটা, মানে যাদের মেরুদণ্ডী প্রাণী। কিন্তু কর্ডাটা বলতে কিন্তু আমরা একটা বিশাল একটা মানে অনেক প্রাণী এর মধ্যে রয়েছে আর কি। মানে এটা একটা বড় একটা ছাতার মতো, তার মধ্যে অনেক অনেক ভাগ রয়েছে। আচ্ছা, তো আমাদের এই যে কর্ডাটা অর্থাৎ নটোকর্ড, যেটা পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর থাকে, এর ঠিক উপরের দিকে থাকে হচ্ছে স্নায়ুরজ্জু। এটাকে বলে পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু। এখন কোনো কোনো প্রাণীদের ক্ষেত্রে জীবনের কোনো না কোনো পর্যায়ে ফুলকা থাকে বা ফুলকা রন্ধ্র থাকে, এটাই সঠিক, যে ফুলকা রন্ধ্র থাকে। এবং হৃৎপিণ্ডটা থাকে কোথায়? অঙ্কীয় দেশে, অর্থাৎ নিচের দিকে হৃৎপিণ্ডটা থাকে। আচ্ছা, কর্ডাটা প্রাণীদের একটি মাত্র এবং সর্বশেষ পর্বের অধীনে বর্ণনা করা হয়। এই যে কথাগুলো বললাম, এগুলো প্রাণীদের মানে একেবারে সামগ্রিক একটা কথা। এরপরে আমরা যেভাবে পড়তাম সেই একইভাবে পড়বো। প্রথমে এর সংক্ষিপ্ত পরিচিতি, তারপরে এদের শনাক্তকারী বৈশিষ্ট্য, আচ্ছা, এবং সর্বশেষে আমরা এর লার্ভা দশা এবং উদাহরণ দিয়ে শেষ করি। এদের তো আর লার্ভা দশা থাকবে না যেহেতু উন্নত প্রাণী। আচ্ছা, তো আমরা আসি হলো এদের সংক্ষিপ্ত পরিচিতি। সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা দেখব যে আমাদের মানে উন্নত প্রাণী যাদেরকে আমরা বুঝি বা আমাদের কাছে পরিচিত যে সকল প্রাণী রয়েছে, এগুলো ম্যাক্সিমামই কর্ডাটা পর্বের। তবে আবার কেউ যদি পতঙ্গের কথা চিন্তা করে তাহলে আলাদা। এছাড়া নর্মালি আমাদের যে সকল প্রাণী আমাদের কাছে বেশি পরিচিত, যেমন ধরো গরু, ছাগল, তারপরে ধরো হাঁস, মুরগি, এগুলো মানে অধিকাংশই, যে সকল পাখি দেখো, পশু দেখো, এগুলো অধিকাংশই এই এদের অন্তর্গত, ওই পতঙ্গ টতঙ্গ বাদে। মাছ বলবা তুমি, পশু পাখি বলো, সবই এই কর্ডাটা পর্বের অন্তর্গত। আচ্ছা, তো এই জন্য বলছে যে ক্ষুদ্রাকার কাসকি মাছ থেকে শুরু করে একেবারে উন্নত প্রাণী মানুষ পর্যন্ত এ পর্বের অন্তর্ভুক্ত। বিবর্তনের ধারাবাহিকতায় এই পর্বটা হচ্ছে একেবারে সর্বশেষ বা একেবারে প্রান্তে রয়েছে, অর্থাৎ বিবর্তনের একেবারে চূড়ান্ত পর্যায়ে এই প্রাণীটা অবস্থান করে।
এই পর্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আরেকটা পর্বের, কিন্তু সেই পর্বটাকে আমরা এখন আর আলোচনা করি না। সেই পর্বটার নাম ছিল হচ্ছে একাইনোডার্মাটা। এর ঠিক পরে তার নাম ছিল হচ্ছে হেমিকর্ডাটা, অর্থাৎ বলা যায় মানে অর্ধ কর্ডাটা টাইপের। হেমি শব্দের মানে হচ্ছে অর্ধেক। তো আসলে একাইনোডার্মাটার পরেই আমরা কর্ডাটা নিয়ে আলোচনা করি, হেমিকর্ডাটা নিয়ে আলোচনা করি না। আচ্ছা, এখন এদের আর কি কি বৈশিষ্ট্যের কথা বলা যাবে? এদের অন্তঃগলবিল, ছিদ্রালো গলবিল, অন্তঃকঙ্কাল, ছিদ্রালো গলবিল, উন্নত মস্তিষ্ক, বিশেষ সংবেদনশীল অঙ্গ যেমন ধরো চোখ, নাক, কান এগুলো। এছাড়া আরো অনেক উন্নত উন্নত বৈশিষ্ট্য, যেমন ধরো এদের স্নায়ুতন্ত্র অনেক উন্নত, যার কারণে এরা কি করছে যে বাস্তুতন্ত্রে ছড়িয়ে নিজেদের একটা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং অন্যান্য প্রাণীদের উপরে এদের কর্তৃত্ব স্থাপন করেছে। ঠিক আছে? এবং এদের মাধ্যমেই আসলে উন্নত প্রাণীদের উদ্ভব, বা বলা যায় যে উন্নত প্রাণী বলতে আমরা এদেরকেই বুঝি। তো কর্ডাটা পর্বের আমরা সংক্ষিপ্ত পরিচিতি পরে এবার আসবো শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কর্ডাটা পর্বের আমরা যদি প্রথম পাঁচটার কথা বলি, এই প্রথম পাঁচটা বৈশিষ্ট্য প্রায় সবার জন্যই কমন থাকবে, এই জন্য প্রথম পাঁচটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম পাঁচটা হচ্ছে আমাদের নটোকর্ডের কথা বলবো, স্নায়ুরজ্জুর কথা বলবো, গলবিলীয় ফুলকারন্ধ্র, এন্ডোস্টাইল এবং হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এই পাঁচটা বেশ সবার জন্যই কমন থাকবে। তো প্রথমে আসি আমরা নটোকর্ড। ভ্রূণ অবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর নটোকর্ড থাকে, যেটা দণ্ডাকার এবং হচ্ছে স্থিতিস্থাপক। কথাটা বুঝতে পারতেছো? অর্থাৎ প্রাণী যখন জন্মগ্রহণ করে তার আগে সে মায়ের যখন পেটে থাকে তখন তাকে আমরা বলি ভ্রূণ অবস্থা। ওই অবস্থাতে অথবা একেবারে ওই ভ্রূণ থেকে শুরু করে তার আজীবনই নটোকর্ড থাকতে পারে। ঠিক আছে? এবং সেটা কি রকমের? স্থিতিস্থাপক এবং হচ্ছে দণ্ডাকার। গ্রিক শব্দ নটন এবং কর্ডা, এই দুটো শব্দের সমন্বয়ে নটোকর্ড তৈরি। তো নটন শব্দের মানে হচ্ছে ব্যাক বা পিঠ, আর কর্ডা তো বুঝোই, কর্ডা শব্দের অর্থ হলো কর্ড বা রজ্জু। আচ্ছা, উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এই নটোকর্ডই মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়, বা নটোকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। তো যাদের ক্ষেত্রে এরকম হয় সে সকল প্রাণীদেরকে আমরা বলি ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু কোথায় থাকে? নটোকর্ডের ঠিক উপরে। নটোকর্ড যেখানে থাকে তার ঠিক উপরের দিকে এই যে লম্ব অক্ষ যেটাকে বলি আমরা, প্রাণীদের দেহকে আমরা যদি লম্বলম্বী ভাবে চিন্তা করি, যেমন মানুষের দেহের কথা যদি চিন্তা করো, তাহলে মানুষের এই বরাবর তার লম্ব অক্ষ, তো এই বরাবরই আমাদের মেরুদণ্ড থাকে। এই মেরুদণ্ডই ভ্রূণীয় অবস্থাটাকে বলে নটোকর্ড। ঠিক আছে? মানুষের ভ্রূণীয় অবস্থাতে মায়ের গর্ভে যখন থাকে তখন তার নটোকর্ড থাকে। আর এখানে যে বৈশিষ্ট্যটা বলা, এর সাথে মানুষের মিলবে না, কিন্তু তারপরেও এটা মিল আছে বলা যায়। সেটা বুঝিয়ে দিব, তোমরা একটু বড় হলে আরো ভালো বুঝতে পারবে। এই নটোকর্ডের ঠিক উপরের দিকে দেহের লম্ব অক্ষ বরাবর স্নায়ুরজ্জু থাকে। কথা বুঝলা? এই স্নায়ুরজ্জু এটা হচ্ছে ফাঁপা এবং নলাকার স্নায়ুরজ্জু থাকে, এটাকে আমরা বলি হচ্ছে নার্ভ কর্ড। ঠিক আছে? মানুষের ক্ষেত্রে এই স্নায়ুরজ্জুকে আমরা বলি স্পাইনাল কর্ড। ঠিক আছে? আচ্ছা, এখন মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই স্নায়ুরজ্জুর অগ্রভাগ সেটা স্ফীত হয়ে, মানে একটু মোটাসোটা হয়ে মস্তিষ্কে পরিণত হয়। আর পেছনের যে অংশটা থেকে যায়, যেমন ধরো এই যে মানুষের এই মাথার কথা চিন্তা করো, মাথার ভেতরে ব্রেইন আছে না, এই ব্রেইনটা হলো ওই স্নায়ুরজ্জুটা একবার পিঠের পেছন দিক দিয়ে থাকে। সেই স্নায়ুরজ্জুর এই যে মস্তিষ্কের মধ্যে যে অংশটা থাকে, এটা স্ফীত হয়ে তৈরি করেছে এই যে ব্রেইন। ঠিক আছে? বা মস্তিষ্ক। আর পেছনে যে অংশটা পড়ে রইলো, যে অংশটা মানুষের দেহে সাধারণত ওই যে কশেরুকা যেগুলো থাকে, অর্থাৎ পিঠের যে হাড়গুলো থাকে তার মধ্যে দিয়ে যায়। ঠিক আছে? কিন্তু নরমালি এটাকে বলা হয় হচ্ছে নটোকর্ডের উপরের অংশে থাকে। ঠিক আছে? তো যে অংশটা থেকে যায় মস্তিষ্ক ছাড়া, ওই অংশটাকে আমরা বলি হচ্ছে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা বলবো গলবিলীয় ফুলকারন্ধ্র। গলবিলীয় ফুলকারন্ধ্রের ক্ষেত্রে দেখবো যে জীবনের যে কোনো দশায় অথবা আজীবন কর্ডেটে গলবিলের দুপাশে গলবিলের দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র থাকে, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে গিল
স্লিটস, ঠিক আছে, গিল স্লিটস বলে। এখন উন্নত কর্ডেটে এই ফুলকা রন্ধ্র আর থাকে না, এটা বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে অ্যান্ডোস্টাইল, ঠিক আছে। অ্যান্ডোস্টাইলটা কিরকম, আমরা এইটা যখন পড়াচ্ছি তখন পাশে তোমরা যে ছবিটা দেখতে পারতেছো ওখানে খুব খেয়াল করে লক্ষ্য করো, গলবিলীয় যে ফুলকা রন্ধ্রগুলো তার ঠিক নিচে একটা কালো অংশের মতো দেখা যায়, এটাই হলো আমাদের অ্যান্ডোস্টাইল। কথা বুঝতে পারছো? এই অ্যান্ডোস্টাইলটা পরবর্তীতে থাইরয়েডে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ আমাদের যে গলায় যে থাইরয়েড থাকে এই থাইরয়েডটা আসলে ওই অ্যান্ডোস্টাইলই ছিল, পরবর্তীতে এটা রূপান্তরিত হয়ে থাইরয়েডে পরিণত হয়ে যায়। আচ্ছা, তারপর আসো রক্ত সংবহন তন্ত্র। কর্ডেটের রক্ত সংবহন তন্ত্র মনে রাখবা, এরা যেহেতু উন্নত প্রাণী, আর উন্নত প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র অলওয়েজ হবে বদ্ধ প্রকৃতির, ঠিক আছে। রক্ত সংবহনের অনেকগুলো প্রকারভেদ বলেছিলাম, কারো ক্ষেত্রে বলেছিলাম উন্মুক্ত, কারো ক্ষেত্রে থাকে অর্ধমুক্ত, এবং যারা উন্নত প্রাণী তাদের ক্ষেত্রে থাকে হচ্ছে বদ্ধ প্রকৃতির, ঠিক আছে। তো যেহেতু কর্ডেট সব থেকে উন্নত প্রাণী, কাজেই কর্ডেটদের এই যে রক্ত সংবহন তন্ত্র সেটা থাকবে হচ্ছে বদ্ধ প্রকৃতির। আচ্ছা, অর্থাৎ রক্ত সর্বদাই রক্তবাহিকা বা রক্তনালী এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়েই প্রবাহিত হবে, কখনোই এই রক্তবাহিকা বা রক্তনালী ও হৃৎপিণ্ডের বাইরে চলে যাবে না। হৃৎপিণ্ড দিয়ে এই রক্তবাহিকার মধ্যে রক্ত ঢুকবে, আবার সারা দেহ এই রক্তনালিকা গুলো দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পরে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসবে, এভাবে চক্রাকারে ঘুরতে থাকে, ঠিক আছে। আচ্ছা, এ সম্পর্কে আমরা আরো ভালো আলোচনা করব হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে, কথা বুঝলা? রক্ত যখন পড়াবো রক্ত সংবহন তন্ত্র, তখন এই সম্পর্কে আরো অনেক ভালো আলোচনা হবে। আচ্ছা, তো আমাদের দেহে যে রক্তগুলো থাকে তার রং লাল। এই লাল হওয়ার পিছনে দায়ী কে? আমরা সবাই বলি লোহিত রক্তকণিকা। তবে লোহিত রক্তকণিকার রং লাল হওয়ার পেছনে যে দায়ী সে হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন নামক রঞ্জক, যেটার রং হচ্ছে লাল, এর কারণে আমাদের রক্তকণিকাগুলো লাল হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়াও আমাদের দেহে আরো এক ধরনের সংবহন তন্ত্র থাকে, যেটাকে আমরা বলি পোর্টাল সংবহন তন্ত্র। এটা আসলে কিছু না, এটা হলো কি আমাদের হৃৎপিণ্ড দিয়ে রক্ত সারা দেহে যায়, পরে সারা দেহের রক্ত হৃৎপিণ্ডে ফেরত আসার সময়ে লিভার অর্থাৎ আমাদের যকৃতে কিছুক্ষণ অবস্থান করে, এরপরে আবার হৃৎপিণ্ডে ফেরত যায়। তো এই যে রক্ত ফেরত আসার সময় যকৃতে অবস্থান করলো অর্থাৎ মাঝখানে থামলো, এই থামাটাকে আমরা বলি পোর্ট। যেমন মংলা পোর্ট রয়েছে, চট্টগ্রাম পোর্ট রয়েছে, এখানে এসে কিছুক্ষণ জাহাজ থামে, মাল খালি করে আবার চলে যায়। এইরকমই আর কি, মানে একটা জায়গায় এসে থামে, অর্থাৎ আমাদের লিভারে এসে রক্ত কিছুক্ষণ থামে, তারপরে আবার হৃৎপিণ্ডে ফেরত চলে যায়। এই জন্য এই যে মানে সংবহন তন্ত্রটা, এইটাকে বলা হয়েছে পোর্টাল সংবহন তন্ত্র। অর্থাৎ সব রক্ত সে লিভারে থামবে, আবার চলে যাবে হৃৎপিণ্ডে। তো এই লিভারের এই যে ছোট একটু কাজ, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের পোর্টাল সংবহন তন্ত্রের অন্তর্গত। আচ্ছা, তাহলে এইটুকু আজকে থাকলো। পরের ক্লাসে আমরা পড়বো হচ্ছে এদের বিশেষ কি বৈশিষ্ট্য রয়েছে এবং এদের উদাহরণ। আচ্ছা।